মার্কেট ফেজে কি আছে? অ্যাকুমুলেশন। মানে মার্কেট ফেজটা এরকম যে আমাদের কয়েকটা ধাপ থাকে, যে ধাপগুলি পার করে আমাদের একটা শেয়ার একটা ট্রেন্ডে পৌঁছায়। তো সেই প্রথম ধাপটা হলো অ্যাকুমুলেশন। যারা এর আগেও এই ব্যাপারগুলি জানেন, আমি বলবো আপনারা ধৈর্য সহকারে আপনি থাকেন, নতুন কিছু শিখবেন এবং শেষের দিকে অনেক ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে? তারপরে হলো মার্কআপ। অ্যাকুমুলেশনটা হলো একটা জোন যেটা 1 মাস 2 মাস 3 মাস বা 1 বছর ধরে শেয়ার কালেকশন করে। মার্কআপ হলো যেই সময়টায় পাবলিক পার্টিসিপেন্ট থাকে, যে একটা শেয়ারে পাবলিক ঢুকছে, এখন দামগুলি হুড় করে বেড়ে যায়, ওটা হলো মার্কআপ ফেজ। তো ডিস্ট্রিবিউশন ফেজ হলো ওইটা যেই ফেজে স্মার্ট মানিওয়ালারা বের হয়ে যায় আর আমরা ভাগনারা আটকা পড়ে যাই, সেটা হলো ডিস্ট্রিবিউশন ফেজ। আর মার্কডাউন ফেজ যেই ফেজে শুধুমাত্র পাবলিকই থাকে এবং প্রাইস তড়িৎ গতিতে বিদ্যুৎ গতিতে নিচে নামতে থাকে, আমরা শুধু চেয়ে চেয়ে দেখি, আমাদের কিছু করারই থাকে না। যেমন মার্কেট সাইকেল যেটা আমরা দেখাইছিলাম, ওই যে উদ্ভিদের জীবনচক্রের মতো মার্কেট সাইকেল দেখাইছিলাম, সেটার সাথে আজকে এটার অনেকটা মিল খুঁজে পাবেন। ঠিক আছে? ঠিক আছে। এই প্রথম জিনিসটা হলো আমাদের একটা মার্কেট উপর থেকে নেমে গেল, খাড়া নেমে গেল, নামার পরে কি করে আমাদের এরকম একটা রেঞ্জ আসে। মানে রেঞ্জ বলতে যখন উপর থেকে নিচে নামে আবার উপরে উঠে, তারপর একটা হায়ার লো তৈরি করে। হায়ার লোটা দেখছেন? মানে আগের যে লোটা তৈরি করছে মার্কেট, তার উপরে একটা লো তৈরি করে, এটাকে বলে হায়ার লো। যখন হায়ার লো তৈরি করে আপনি মার্ক করে ফেলবেন যে হায়ার লো তৈরি করছে। তারপরে কি করে? এই ধরনের উঠানামা করে। তার মানে একটা রেঞ্জের মধ্যে মার্কেটটা ঘোরাফেরা করে। তাহলে আমরা কি করব? এখানে দুইটা লাইন ড্র করে ফেলব, একটা সাপোর্ট লাইন, একটা রেজিস্ট্যান্স লাইন। তার মানে মার্কেটটা এই রকম করে উঠানামা করে, একটু উপরে থাকতে পারে, একটু নিচে থাকতে পারে। যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লাইন ড্র করছি, এগুলি কি হলো? হরিজন্টাল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন। তাহলে আমরা বুঝে যাব এইখানে বাজার একটা অ্যাকুমুলেশন হচ্ছে। বাজার মানে যে কোনো একটা স্টক অ্যাকুমুলেশন হচ্ছে। তারপরে কি হইতেছে? এই অ্যাকুমুলেশনে কোনো একটা সময়, এই যে লাস্টে যে জিনিসটা দেখানো হয়েছে, হঠাৎ করে দেখা যায় নিচে নেমে গেছে, কিন্তু নিচে নেমে গেলেও স্মার্ট মানিরা কী করে? সেই শেয়ারটা নিচে থাকতে দেয় না, উঠে যায়। আবার কোনো সময় দেখা যায় এখান থেকে হুট করে উপরে উঠে যায়, আবার স্মার্ট মানিরা তাদের কালেকশন যেহেতু শেষ হয় নাই, তারা আবার সেই রেঞ্জের ভিতরে আবার শেয়ারটা নিয়ে আসে। তো এই ধরনের চিত্র আমরা দেখব, মানে দেখে থাকি। এগুলি কাজ হলো আপনারা এগুলো বাইর করবেন, বাইর করে প্র্যাকটিস করবেন। আমি শুধু থিওরিটিক্যাল আপনাদের জ্ঞানগুলি দিচ্ছি, ভবিষ্যতে আমরা প্র্যাকটিক্যালও দেব, চার্টেও আমরা দেখব, মাঝে মধ্যে আমরা চার্টেও এই ব্যাপারগুলি দেখব। তাহলে কি হলো? এই আমাদের অ্যাকুমুলেশন জোনটা, মানে স্প্রিং। ঠিক আছে? তারপরে কি হলো? এখানে কি হয়? শেষের দিকে দেখা যায় এমন অবস্থা হয়, আস্তে আস্তে ভলিউম ড্রাই হতে থাকে। ড্রাই মানে ভলিউমটা আস্তে আস্তে ভলিউম কমতে থাকে এই সিচুয়েশনে। যেটা অ্যাকুমুলেশন ফেজে প্রথম দিকে দেখবেন অনেক ভলিউম, তারপরে আস্তে আস্তে ভলিউম কমতে থাকে। মানে কি? ভলিউম এই জন্যই কমতে থাকে, প্রথম দিকে সেলার প্রচুর থাকে আর স্মার্ট মানিরা শেয়ারটা গুছাতে থাকে। শেষের দিকে আসে কি হয়? কারণ পাবলিকের হাতে একটা শেয়ারও থাকে না, মনে করেন 95% শেয়ার স্মার্ট মানির হাতে থাকে আর 5% শেয়ার হয়তো সাধারণ বিনিয়োগকারীর হাতে থাকে। তখন কি হয়? ওই ভলিউমগুলি খুব ছোট ছোট ভলিউম হয়। কেউ হয়তো দেখা গেলো যে একটু মনে করলো, টেকনিক্যাল অ্যানালিসিস জানে, লোতে কিনলো 2-3-4 দিনে দেখলো শেয়ারটার দাম বাড়ে না, আবার ছেড়ে দেয়, আর সেই শেয়ারটাই আবার স্মার্ট মানি কিনে নেয়। ঠিক আছে? এভাবে লো ভলিউম সৃষ্টি করে। তো আর এই যে টেস্ট লেখাটা, তার মানে ওই যে টেস্ট করে একবার নিচে ফেলে দেয়, আবার একটু রেঞ্জের মধ্যে আনে, এগুলো এটা টেস্ট বলে। ঠিক আছে? তারপরে হঠাৎ করে একদিন সে ব্রেকআউট দেয়। কি ব্রেকআউট কোনটা দিল? ওই যে রেজিস্ট্যান্স লাইন ড্র করে রাখলাম, লাইনটা একটু সামনে টানা দরকার ছিল। ঠিক আছে? এই লাইনটা সে ব্রেক দেয় একটা বিগ ক্যান্ডেলের মাধ্যমে।
ঠিক আছে, বিগ একটা বিগ ক্যান্ডেল মানে একটা বিগ প্রাইস ক্যান্ডেলের মাধ্যমে সে রেজিস্ট্যান্সটা ব্রেকআউট দেয়, তখন সাথে সাথে ভলিউম বারটা অনেক বড় হয়, তখনই আমরা ধরে নেব যে এটা আমাদের ব্রেকআউট। তো সফল ব্রেকআউট আর ফলস ব্রেকআউট, ট্রু ব্রেকআউট আমরা দেখব আমাদের কোনো এক ক্লাসে। তবে আপাতত নোট রাখবেন যে এটা যদি আমি নাও দেখানোর সময় পাই বা ভুলে যাই, যেন আমি দেখাতে পারি কোনটাকে সফল ব্রেকআউট বলে আর কোনটাকে উইক ব্রেকআউট বা ফলস ব্রেকআউট বলে। ঠিক আছে, তার মানে এখানে সে একটা ব্রেকআউট করলো, ব্রেকআউট করলে আমরা পাবলিকরা এখানে পার্টিসিপেট করি, মানে আমরা পাবলিকরা কেনা শুরু করি। এবং আমি যে ট্রেডিং আপনাদের শেখাচ্ছি, এই ট্রেডিংয়ে আমরা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কখনোই আমরা শেয়ার কিনবো না, আমরা এই ব্রেকআউটেই শেয়ার কিনবো। কারণ ব্রেকআউটে শেয়ার কিনলে 2, 3, 4, 5 দিনে মানি ডাবল হয়ে যায়। কথার কথা 10 টাকা শেয়ার 5 দিনে 20 টাকা হয়ে যায়। সো আমি কেন এই 3 মাস, 2 মাস, 1 মাস এখানে থাকবো? আমি থাকবো না, আমি ব্রেকআউটের ট্রেড নেব। এবং এইটাই মূল কোর্সের মূল থিওরিটাই, মানে মূল মন্ত্রটাই আমরা ব্রেকআউট ট্রেডিং শিখতেছি। ওকে, তো এখানে যখন ব্রেকআউট দিল, তারপরে দেখেন এইভাবে লাফায় লাফায় প্রাইস উপর দিকে উঠতে থাকে। আর এই রেঞ্জটাকে আমরা বলি মার্কআপ ফেজ। এই মার্কআপ ফেজে কী করে জাম্প দিয়ে দিয়ে শেয়ার উঠে যায়। ওই যে দেখেন না, গ্যাপ আপ ট্রেড হচ্ছে, গ্যাপ আপ ওপেনিং হয়, গ্যাপ আপ দিয়ে দিয়ে উপরে উঠে যায়। তো এইরকম শেয়ারের মধ্যে আমরা ধরতে পারি ওই যে এমারাল্ড ওয়েল, এই রিসেন্ট যে শেয়ারগুলি হইল খান ব্রাদার্স, ওয়াইপিএল, তারপরে কি সেন্টার ফার্মা, তারপরে কেপিপিএল, লাফায় বাড়লো। ঠিক আছে, লাস্টে একটা মিউচুয়াল ফান্ড, এআইবি মিউচুয়াল ফান্ড, তারপরে বাড়লো আমাদের কি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, তারপরে বাড়লো গোল্ডেন জুবলি, তারপরে বাড়লো আরও এরকম কিছু মিউচুয়াল ফান্ডও লাফায় আমাদেরকে প্রফিট দিছে। সো এইগুলি আমরা ব্রেকআউট যখন আমরা বুঝতে পারবো, তখন এই সমস্ত শেয়ারগুলি আমরা ধরতে পারবো। তবে হ্যাঁ, এখানে কথা থাকে, আমাদের বাজারে 400 মতো স্টক, 400 স্টক তো আর আমাদের মানে প্রতিদিন অ্যানালাইসিস করা পসিবল হয় না, সেই জন্য ওয়াচ লিস্ট করতে হবে। আর আপনাদের একটা টিম তৈরি করতে হবে। টিম কীরকম টিম হবে, যে মনে করেন এই 9 নাম্বার বেস, 9 নাম্বার বেসটা সবসময় আপনারা চ্যাটিং করবেন যে ভাই তুমি এই গ্রুপটা চেক আউট রাখবা, যে কোন এই গ্রুপের কোন স্টকটা ব্রেকআউট দিল, আমি এইটা আমি ওইটা, মানে কেউ টেক্সটাইল, কেউ মিউচুয়াল ফান্ড, কেউ ফার্মাসিউটিক্যাল সেক্টর, কেউ ইন্স্যুরেন্স। এইভাবে আপনারা দায়িত্ব নিয়ে গ্রুপে ডিসকাশন করবেন। আর গ্রুপে যখন ডিসকাশন করবেন, তখন দেখবেন আপনাদের পজিটিভনেস আসবে, আপনারা স্টক সিলেকশন করতে পারবেন। তখন আর বিভিন্ন পেড গ্রুপের দিকে দৌড়াদৌড়ি করতে হবে না। ঠিক আছে, তারপরে কি হলো, তো মাঝখানে কি হয়, লো ভলিউমে সেল অফার থাকে, মানে ভলিউম খুব কম থাকে, একটা লাল ক্যান্ডেল দিতেই পারে, 2টা লাল ক্যান্ডেল দিতে পারে। আর আরজেট স্টকের একটা বৈশিষ্ট্য হলো, যখন একটা খুব ট্রেন্ডি স্টক, যে স্টকটা আপনার আরজেট 4 হবে, মানে আরজেট 4 মানে আপনাকে 2 টাইমস 3 টাইমস 4 টাইমস রিটার্ন দিবে, সেই স্টকগুলি দেখবেন 2টা 3টা 4টা গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে 1 থেকে 2টা লাল ক্যান্ডেল দেয়। তবে সেই 1 থেকে 2টা লাল ক্যান্ডেলে ভলিউমটা অনেক ছোট হয়। ঠিক আছে, তো ওই সময় অনেক যারা অ্যানালাইসিস জানে না, যারা রাইট ক্লিক জায়গায় ট্রেনিং নেয় নাই, তারা সেখানে সেল দেয়। আর আমরা সেখানে শক্ত করে আমরা মানে শেয়ার ধরে রাখি। ওই যে বলা আছে যে লসকে ছোট করা আর প্রফিটকে বড় করা, আমরা প্রফিটকে বড় করার জন্য আমরা এই জায়গায় সেল দেব না। ওকে, তারপরে কি হয়, এই যে আরএসআই, এর আগে আমরা কি বলছিলাম, আরএসআই 70-র উপরে কি হয়, ওভারবট জোন হয়। আর যখন আরএসআই 70 উঠে যায়, তখন মানুষ হুমড়ি খেয়ে কিনতে থাকে। ঠিক আছে, তারপরে কি হয়, এই জায়গাতে একটা ডিস্ট্রিবিউশন জোন তৈরি হয়। ঠিক আছে, কখন যে ডিস্ট্রিবিউশন জোন তৈরি হয়, যখন আরএসআই 70-র উপরে থাকে। সো
ওই RSI যখন 70-র উপরে থাকে তখন আমরা অবশ্যই অতি কেয়ারফুল থাকবো শেয়ারটা বিক্রি করার জন্য। তবে RSI 70 হলেই শেয়ারটা বিক্রি করে দেব? নেবার কখনোই না। RSI 70-র উপরে মানে অনেক দ্রুত গতিতে এখন শেয়ারের দাম বেড়ে যাবে। এই জিনিসটা আমি শিখাবো আপনাদের যে RSI-কে যদি আমরা গাড়ির স্পিড ধরি আর ডেস্টিনেশনটা হলো আমাদের প্রাইস। এই জিনিসটা আমি সামনে কোনো এক ক্লাসে দেখাবো। কারণ যখন RSI 70-এর উপর থাকে তার মানে আমি ধরি যদি এটা গাড়ির স্পিড, আপনার প্রাইভেট গাড়ির স্পিড, তার মানে 70-এর উপরে যখন 100 মানে 70-এর উপরে যখন গাড়ির স্পিড থাকে তাহলে অতি তাড়াতাড়ি গন্তব্যে আমরা পৌঁছতে পারি। কথা উত্তরা থেকে আমরা কোথায় যাব? গুলিস্তান। তাহলে যদি আমাদের গাড়ির স্পিড 30 থাকে তাহলে গুলিস্তান যেতে অনেক সময় লাগবে। গুলিস্তান পর্যন্ত হলো এটা আমার প্রাইস। মনে করেন গুলিস্তান প্রাইস মানে 100 টাকা ধরলাম। এখন উত্তরায় আমি আছি 30 টাকায়, RSI আমার 30 আছে, মানে গাড়ির স্পিড 30। তো 30 স্পিডে যদি আমি ট্রাভেল করতে যাই, আমি গুলিস্তান পর্যন্ত ট্রাভেল করব, তখন আমার কিন্তু অনেক সময় স্পেন্ড করবে। তার মানে 1 মাস 2 মাস লেগে যাবে আমার 100 টাকায় শেয়ারটা যেতে। আর যখন গাড়ির স্পিড মানে RSI 70-এর উপর থাকবে তার মানে 100 টাকা মানে আমার ট্রাভেল করতেছি, গুলিস্তান যেতেছি। গুলিস্তান যেতে অনেক কম সময় লাগবে, মানে অনেক কম দিন লাগবে 100 টাকা পর্যন্ত শেয়ারটার দাম পৌঁছাইতে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার মাইক্রোফোন, সবার মাইক্রোফোন অন আছে, যদি বুঝতে না পারেন সাথে সাথে আজকে কোশ্চেন করতে পারবেন। তারপরে কি হলো, এই যে এখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে, এই ডিস্ট্রিবিউশনে কি ধরনের দেখায়, মানে প্রাইসে কি ধরনের সিগন্যাল আমাদের দেয়, আমরা কিভাবে বুঝতে পারবো এখানে ডিস্ট্রিবিউশন। যেমন আমরা এখানে বলছি এটা আমার একুমুলেশনে আমরা বুঝতে পারছি এটাকে একুমুলেশন বলে। কিন্তু এই ডিস্ট্রিবিউশন ফেজটাকে আমরা কিভাবে শর্ট আউট করতে পারি? শর্ট আউট মানে যে RSI তখন 70-এর উপরে থাকবে, পাশাপাশি যে আমাদের প্রাইস ক্যান্ডেলগুলিতে প্রচুর রিজেকশন ক্যান্ডেল থাকবে। মানে মারুবুজু ক্যান্ডেল তো আমরা চিনি। আর রিজেকশন ক্যান্ডেল কোনটা বলে? ওই যে শুটিং স্টার টাইপের কিছু ক্যান্ডেল থাকবে। লাল ক্যান্ডেলের সংখ্যা বেশি থাকবে, গ্রিন ক্যান্ডেলের সংখ্যা কম থাকবে। লাল ক্যান্ডেলগুলি ছোট ছোট হবে, উপরে নিচে উইক থাকবে, মানে সুতা থাকবে, যেগুলি আমরা ওই যে টেল বলি, উইক বলি, সুতা বলি, যেভাবে বলি, ওই ব্যাপারগুলি বেশি থাকবে। ঠিক আছে, অবশ্যই এখানে ক্যান্ডেলগুলি এঁকে দিলে আপনাদের জন্য সুবিধা হয়তো বুঝতে পারতেন। যাই হোক, নেক্সট ব্যাচে আমি আরও এগুলি ক্লারিফাই করার চেষ্টা করব যাতে আপনারা ইজিলি বুঝেন। তো এই হলো, এই সময় যখন দেখব আমরা গ্রিন ক্যান্ডেলের চাইতে রেড ক্যান্ডেলের সংখ্যা বেশি এবং ওই মারুবুজু টাইপের ক্যান্ডেলের চাইতে আমার উইকযুক্ত ক্যান্ডেল, সুতাযুক্ত ক্যান্ডেল, টেলযুক্ত ক্যান্ডেলের সংখ্যা বেশি, তখনই আমরা বুঝে যাব যে এইখানে সামথিং হ্যাপেনিং। পাশাপাশি ভলিউমগুলি, মাঝে মাঝে ভলিউমগুলি আলট্রা হাই ভলিউম আপনার দেখাবে। আলট্রা হাই ভলিউম আমরা চিনি, জানি, আবারও বলবো, সামনেও বলবো। এইগুলি হলো আমাদের ডিস্ট্রিবিউশনের একটা লক্ষণ থাকবে। আবার দেখা গেল যে এই যে একটা সাইডওয়েজ করবে, এটার মতো হঠাৎ করে দেখবেন একটা ব্রেকআউট দিয়ে দিচ্ছে। আমরা মনে করি যে এটা ব্রেকআউট, কিন্তু আমরা যদি কনফার্ম হইতে পারি যে ব্রেকআউট, তাহলে আমরা এখানে এন্ট্রি নিতে পারি নতুন করে। বাট অনেক সময় দেখা যায় এই ব্রেকআউটটা ফলস ব্রেকআউট হয়ে যায়, বা এই ব্রেকআউটটাকে রিটেস্ট করার জন্য আবার আসছে। এই মনে করেন আমাদের কি গোল্ডেনসন, লাস্ট একটা স্টক গোল্ডেনসন কী করলো, এই ডিস্ট্রিবিউশন জোনে সে চারবার এটা রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। ফাইনালি সে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিছে। ব্রেকআউট দিয়ে কিন্তু শেয়ারটা টিকে নেয়, পরপর 4 দিন শেয়ারটা নিচে নেমে গেছে। লাস্ট মেবি শেয়ারটার দাম কত ভুলে গেছি তো, 22 টাকা 70 পয়সা মনে হয়, তাই না? 22 টাকা 80 পয়সা এরকম কিছু হবে। তো এই যে ব্যাপারটা, যে ব্রেকআউট দিয়েও সরি 23 টাকা 80 পয়সা। তো এই যে ব্যাপারটা, ব্রেকআউট দিয়েও কি করে শেয়ারটা
প্রাইস ধরে রাখতে পারে না। যদিও গোল্ডেন সনের ব্যাপারটা মানে এই মার্কেটের সিচুয়েশন 3%-এর কল্যাণে এই জিনিসটা হয়েছে আমি মনে করি। সেটা অন্য মানে 10% লোয়ার সার্কিট থাকলে আরও অন্য রকম কিছু হতে পারতো। যাই হোক, এনিওয়ে যেটা হয়ে গেছে সেটাকে আমাদের ভ্যালিড ধরতে হবে। তার মানে গোল্ডেন সন আমাদের এখানে ব্রেকআউট দিয়েও সে নিচে নেমে গেছে। এখন গোল্ডেন সনের লোয়ার যে ইয়াটা রেঞ্জটা, সেই রেঞ্জটা মেবি 23 টাকা পর্যন্ত। তার মানে 23 টাকা পর্যন্ত শেয়ারটা ভ্যালিড থাকবে, যে এখান থেকে আবার সে উঠে যেতে পারে। আরেকবার শেয়ার ট্রাই করে সে উঠে যাবে। আর যদি ওর নিচে নেমে যায় তাহলে শেয়ারটার ভবিষ্যৎ মানে এই যে মার্কডাউন ফেজ, এই মার্কডাউন ফেজে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা জোরদার হবে। তো মার্কডাউন ফেজে কি হয়? এই মার্কডাউন ফেজে শেয়ারগুলি র্যাপিডলি, যেরকম মার্ক আপ ফেজে র্যাপিডলি উঠতে থাকে, মার্কডাউন ফেজেও শেয়ারগুলির দাম ওভাবে নামতে থাকে। আসেন এখন এই ব্যাপারটাই আমি কিছু লাইনের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখেন এখানে অ্যাকুমুলেশন ফেজে কী ধরনের ঘটনা ঘটে সেগুলি এখানে লেখা আছে। বাজারে 4টি ফেজের প্রথমটি হলো অ্যাকুমুলেশন, যা একটি ডাউন ট্রেন্ড শেষে শুরু হয়, সাধারণত দীর্ঘ হয়। এই ফেজে বিনিয়োগকারীরা বাজারের ওপর আস্থা রাখতে পারে না পেরে কম দামে শেয়ার ছেড়ে দেয়, আর এই সুযোগ নিয়ে স্মার্ট ইনভেস্টররা তাদের অবস্থান মজবুত ও শক্তিশালী করেন। তখন বায়ার ও সেলারদের মধ্যে সমান ফাইট হয়, তাই বাজারে একটা সাইডওয়েজ রেঞ্জ মার্কেট তৈরি হয়, সাইডওয়ে বা রেঞ্জ মার্কেট তৈরি করে ও কখনো কখনো ব্রেকআউটের মতো করে প্রাইস আপ হতে দেখা যায়। আর তখনই স্মার্ট মানি তাদের হোল্ডিং শেয়ার ছেড়ে দিয়ে প্রাইসকে আগের রেঞ্জে নিয়ে আসছেন। আর যে সেলাররা মার্কডাউনে অনেক দ্রুত প্রাইস ফল করার কারণে সেল করতে পারেন নাই, তারা এখানে তাদের সেল কমপ্লিট করেন। মানে কি বুঝতে পারছেন? এখানে বলা হয়েছে, এই যুগটা আগে যেটা বলে আসছি আমি ওই ইয়েতে গ্রাফে, যে মাঝে মাঝে মনে হবে যে ব্রেকআউট দিয়ে দিচ্ছে। তার মানে ব্রেকআউট দিলে ওই স্মার্ট মানির ওরা এখানে শর্ট প্রফিট বুক করে, তাদের কারণ তাদের কালেকশন শেষ হয় নাই, তখন তারা শর্ট প্রফিট বুক করে বিগ সেল দেয়। সেল দিয়ে তারা আবার ওই প্রাইস রেঞ্জে শেয়ারটা নিয়ে আসে। আর তখন কি করে, যে বিনিয়োগকারীরা এর আগে শার্প ফল ডাউনের কারণে শেয়ারটা সেল দিতে পারে না, তারা এইখানে তাড়াতাড়ি শেয়ারটা দিয়ে দেয়, যে একটু শেয়ারটা দাম বাড়ছে, আমার লসটা কমে আসছে, তাড়াতাড়ি শেয়ারটা সেল করে দেয়। আর স্মার্ট মানিরা ওখানে প্রফিট টেক করে আবার ওই রেঞ্জের ভিতরে শেয়ারটা আবার বাই করে। তো তারা এখানে সেল কমপ্লিট করেন ও স্মার্ট মানি কম দামে আরও বেশি কিনে নেন। অ্যাকুমুলেশন ফেজটা সম্পূর্ণ বেয়ারিশ সেন্টিমেন্ট থাকে বলেই প্রথম ব্রেকআউট সিগনালে প্রাইস বাড়ে না, কারণ তখনও প্রচুর সেলার থাকে। ওই যে বললাম, যারা সেল করতে পারে না তারা এই জায়গায় সেল করে। আর স্মার্ট মানিরা তারা নিজেরাও জানে যে এখনও পাবলিকের হাতে প্রচুর শেয়ার রয়েছে যেগুলি আমার এখনও কিনা শেষ হয় নাই। তখন তারা কি করে, শেয়ারগুলি কিনে নেওয়ার জন্য ওখানে তারা বড় বড় সেল বসায়, তারা শর্টকাট প্রফিট মানে ছোট ছোট প্রফিট বুক করে নেয়। আর বাকি যে পাবলিক তারাও দেখে বড় বড় সেল আসতেছে, তারা তাদের হাতের শেয়ারগুলি ছেড়ে দেয়। লস বেশি হওয়ার কারণে অনেক সেলার শেয়ার কামড়ে পড়ে থাকলেও যদি লস কাভার করা যায়, মানে বেশি লস হওয়ার কারণে অনেক সেলার মানে যারা বিনিয়োগকারী তারা কামড়ে পড়ে থাকেন, যদি লসটা একটু কাভার করা যায়, মানে আর একটু প্রাইসটা বাড়ে, কিন্তু তারাও এক সময় শেক আউটের শিকার হয়। শেক আউট কোনটা? এইটাকেই বলে শেক আউট, মানে প্রাইসটা হঠাৎ করে বাড়ায় আবার ধাম করে ফেলে দেয়। মানে পাবলিককে স্মার্ট মানিরা বোঝায় যে শেয়ারটা আর বাড়বে না, এই যে র্যাপিড পড়ে যাচ্ছে, মানে ধাম করে একদিনেই অনেক বেশি পড়ে যায়, এটাই শেক আউট। তাহলে শেক আউট করে পাবলিকের হাতে শেয়ারগুলি নিয়ে নেয়। আর পাবলিক কী করে, তাদের সেল কমপ্লিট করতে বাধ্য হয় সাধারণ বিনিয়োগকারী।
অ্যাকুমুলেশন ফেজে প্রাইস না বাড়ার পিছনে স্মার্ট মানিদের ম্যানিপুলেশন পুরোটাই দায়ী। মানে এই যে স্মার্ট মানির ম্যানিপুলেশন কি, এখানে তারা কালেক্ট করতেছে, সেই কারণে প্রাইসটা উপরে উঠতে পারে না, আবার বেশি নিচেও যেতে দেয় না। ঠিক আছে, এইটাই হলো তাদের ম্যানিপুলেশন। তারা একটা সাইড ওয়ে রেঞ্জে, মানে রেঞ্জ বাউন্স মার্কেট তৈরি করে এখানে তারা কালেক্ট করতে থাকে। বাজার পুরোপুরি সেলার আউট করতে বেশ সময়ের প্রয়োজন হয়। যেমন টেবিলে যদি পানি পড়ে ও তা নেকড়া দিয়ে মোছা হয়, প্রথমবারে কিন্তু সম্পূর্ণ পানি শুকিয়ে যায় না, কয়েকবার মোছার পরই সম্পূর্ণ পানি ড্রাই হয়। আর এখানেও এভাবে সেলার লেস হয় ও বাজার ড্রাই হয়ে যায়। সেলার যখন থাকবে না তখন বাজারকেও দমিয়ে রাখা যায় না, শুরু হয় মার্কআপ। মানে এই যে টেবিলে পানি পড়ার পরে বারবার নেকড়া দিয়ে মুছে টেবিলটাকে ড্রাই করতে হয়। আর এইখানেও সেলারদের বের করে দিতে, মানে সাধারণ বিনিয়োগকারীদের বের করে দেওয়ার জন্য বারবার এখানে শেক আউটের আবির্ভাব থাকে। মানে একটু প্রাইস বাড়ে আবার ঠাস করে ফেলে দেয়, আবার একটু বাড়ে আবার ঠাস করে ফেলে দেয়। তখন পাবলিক মনে করে যে, আমরা সাধারণ বিনিয়োগকারীরা মনে করি না, এই শেয়ারটা আর বাড়বে না, তারা এখানে শেয়ারগুলি হাতিয়ে নেয়। এই স্ক্রিপ্টগুলি আপনারা বারবার পড়বেন এবং এইখানে কথাগুলি কি সেই কথাগুলির অর্থ বিচার করবেন এবং চার্টে এর প্রতিফলন করবেন। মানে চার্টগুলির সাথে এই লেখাগুলির মিলাবেন। যত বেশি মিলাতে পারবেন অ্যাকুমুলেশন ফেজটা আপনি তত বেশি ধরতে পারবেন, মার্কআপ ফেজ, ডিস্ট্রিবিউশন ফেজ সবগুলি তত বেশি ধরতে পারবেন। ক্লাসটা কিন্তু অনেক ভ্যালুয়েবল ক্লাস। এই ক্লাসটা যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আমি আশা রাখি আপনার ওই বাজারে ওই ফেজগুলি ধরতে সমস্যা হবে না এবং আপনি বাজার চিনে যাবেন, বুঝে যাবেন, বাজার আপনার কন্ট্রোলে চলে আসবে। আসুন এখন আমরা মার্কআপ ফেজ দেখি। মার্কআপ ফেজ অ্যাকুমুলেশন ফেজের ব্রেকআউটের মাধ্যমে মার্কআপ ফেজের আবির্ভাব হয়। মানে অ্যাকুমুলেশন ফেজটা যখন ব্রেকআউট দিল, বুলিশ ব্রেকআউট, তারপরে মার্কআপ ফেজের আবির্ভাব হয়। এই সময় সাধারণ বিনিয়োগকারীরা বেশ সক্রিয় হয়। মানে ওই যে যারা নিরাশ ছিল এই স্টকটার ব্যাপারে, সাধারণ বিনিয়োগকারী তারাই এখন সক্রিয় হয়, আর এই প্রাইস বেড়ে গেছে। এবং আমি ড্যাম শিওর আমরা যারা এখন ক্লাস করতেছি তারা সবাই এই দিনটারই অপেক্ষা করি, আমার লসে থাকা শেয়ারটা তাড়াতাড়ি সেল করে দিয়ে যে স্টকটা আজকে ব্রেকআউট দিল সেই স্টকের পিছনে ছুটি, আর ওই দৌড় পারতেছে শেয়ারের পিছনে ছুটে ওইগুলি আমরা বাই করি। হ্যাঁ, আমি জাকারিয়াও আপনাদের এইটাই শেখাচ্ছি, এইটাই শেখাবো রানিং ট্রেনে কিভাবে উঠতে হয় এবং ওই রানিং ট্রেন থেকে কিভাবে নেমে যেতে হয়। ঠিক আছে, তার মানে সাধারণ বিনিয়োগকারীরা বেশি সক্রিয় হয়, মানে পাবলিক পার্টিসিপেন্ট এত বেশি হয় যে দেখা যায় গ্যাপ আপ দিয়ে প্রাইস হাই হতে থাকে, হায়ার হাই ও হায়ার লো করে অল্প দিনেই কোনো স্টক মাল্টি টাইমস রিটার্ন দেয়, কিন্তু কখনো লোয়ার লো করতে দেখা যায় না। বায়ারের শক্তি সেলারের চেয়ে বেশি হয়, ফলে বাজার একটি আপ ট্রেন্ড মুভমেন্ট দেখা যায়। মানে এইখানে আরেকটা কনসেপ্ট আপনাকে দিয়ে দিচ্ছি, সেই কনসেপ্টটা হলো যে হায়ার হাই এবং হায়ার লো করে স্টকটা উঠতে থাকে। যখন একটা স্টক দেখবেন মিনিমাম 3টা হায়ার হাই করছে এবং 3টা হায়ার লো তৈরি করছে, তখন বুঝবেন এই স্টকটা আপ ট্রেন্ড শুরু হয়েছে। হায়ার হাই হায়ার লো কি ইতিমধ্যে কিন্তু আমরা ওই যে আমাদের মার্কেট জোন নিয়ে যে কথা বলছি এই কথায় আমরা দেখায় আসছি হায়ার হাই হায়ার লো কি। তবুও ভুলে গিয়ে থাকলে আমরা আরেকবার দেখি। হ্যাঁ, এটা হলো মনে করেন এটা হাই, এটা লো, ঠিক আছে না, এটা আমাদের লো, এটা আমাদের হাই। তারপরে এটা কি, এটা তো লো, এটা যেহেতু হাই এটা লো, তাহলে এটা আমাদের লো, এই হাইয়ের থেকে এটা লো।
কিন্তু এই হাইয়ের থেকে কি এটা লো? এটা তো হাই, তাহলে এটা হবে আমাদের হায়ার হাই। তাহলে এটা আমাদের সরি হায়ার লো, এটা হবে, তাহলে এটা যেহেতু লো, এটা থেকে উপরে আসে, তাহলে এটা আমার হায়ার লো। আর এটা হাই, এই হাইয়ের উপরে যেহেতু এটা, তাহলে এটা আমাদের হায়ার হাই। ঠিক আছে, তার মানে এই হায়ার হাই, হায়ার হাই, এই হায়ার হাই, এটা হায়ার লো, হায়ার লো। তাহলে যখন আমরা বাজার দেখব এই হায়ার হাই, হায়ার হাই করে উঠতেছে, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো করে করে উঠতেছে, তখন আমরা এটাকে বলবো আপ ট্রেন্ড শেয়ার। এবং সেই শেয়ারে এরকম আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে নেব। ট্রেন্ড লাইন আমরা দেখাইছি, সেই ট্রেন্ড লাইন ড্র করলে আমরা বুঝতে পারবো কখন আমাদের সেল দিতে হবে। যদিও আজকে আমরা সেল কিভাবে আমরা দিব কিছু টিপস আমরা দেখব। ওকে, আশা করি আমরা মার্কআপ ফেজটা সম্পর্কে আমরা জেনে গেছি, বুঝে গেছি। তবে এইটুক যে আপনাদের সাইলেন্ট আমাকে এটাই প্রমাণ করে, হয় আপনারা আমার কথাগুলি খুব ভালোভাবে বুঝতে পারছেন, অথবা আমার কথাগুলি আপনাদের কোনো কাজেই আসে নাই, বুঝতে পারেন নাই। কারণ বুঝতে না পারলে আপনি প্রশ্ন করতেন, মানে প্রশ্ন করতেন এটা যে এই জায়গাটা বুঝি নাই। আর যেহেতু প্রশ্ন করেন নাই, আমি ধরে নিব যে আপনারা আমার কথাগুলি অনেক সুন্দর বুঝছেন, ভালো বুঝছেন। আশা করি এরকমই বুঝবেন। বুঝে বুঝে আমরা সামনে আগাবো, কোনো ল্যাকিংস আমাদের মধ্যে থাকবে না। তারপরে আবার মার্কআপ ফেজ আসলো কেন? এখন ডিস্ট্রিবিউশন ফেজ। বিনিয়োগকারীরা ওভার কনফিডেন্ট হয় ও বেশি বেশি শেয়ার বাই করতে থাকে। কখন বেশি বেশি শেয়ার বাই করতে থাকে বলেন তো দেখি কেউ একজন? মানে যখন এটা বাড়তে থাকে। হ্যাঁ, না, যখন বাড়তে থাকে অনেকে আছে যে শেয়ার ব্রেকআউট দিছে, আরএসআই 70 এর উপরে ভাইয়া। হ্যাঁ জি রাইট। যখন ব্রেকআউট দেয় লো প্রাইসে, যখন একটা স্টক অনেক কম যখন দামে শেয়ার থাকে, সাপোর্ট জন্য চলে তখন আসে, অনেকেই ঢুকে না। যারা বুঝে যেটা ব্রেকআউট দিছে প্রাইস সেকশন করবে, আমার আপনার মতো যারা অ্যানালাইসিস আমরা যে তারা ওই লো প্রাইসেই ঢুকে। আর যখন শেয়ার আরএসআই 70-এর উপরে চলে যায়, ওভারবট পজিশনে চলে যায়, তখন সাধারণ পাবলিক যারা একবারে সাধারণ অ্যানালাইসিস জানে না, তখন তারা বেশি বেশি বাই করতে থাকে। মনে করে যে 10 টাকার শেয়ার 30 টাকা হয়ে গেছে, আর এটা 100 টাকা যাবে, চারদিকে রিউমার থাকে শেয়ারটা এই 100 টাকা যাবে। হ্যাঁ যায়, কিছু কিছু শেয়ার যায় না এরকম না। আমরা ইতিমধ্যে অনেক শেয়ার দেখছি যেটা মাল্টি টাইমস আমাদের রিটার্ন দিয়েছে, RZ4 স্টক হয়েছে। তবে এইখানে হলো ডিস্ট্রিবিউশন ফেজটা চিনবেন কীভাবে, সেই ব্যাপারগুলি লেখা আছে। বিনিয়োগকারী ওভার কনফিডেন্ট হয় ও বেশি বেশি শেয়ার বাই করতে থাকে, মানে আরএসআই 70-এর উপরেই অনেক বেশি বাই করতে থাকে। আর আমরা যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস শিখছি, আমরা যেহেতু রাটক্লিফ জাকারিয়ার ট্রেনিং করতেছি, আমরা 70-এর উপরে শেয়ার আমাদের হাতে রাখবো, সেল দেব না। কিন্তু যখন আমরা সেল সিগন্যাল পাবো, এই ডিস্ট্রিবিউশন ফেজটা আমরা বুঝবো, তখন আমরা প্রফিট টেক করব। এখানে আমরা নতুন করে এন্ট্রি দেবো না, আমরা প্রফিট টেক করব। আর এমন হয় যে আরএসআই 70-এর উপরে গিয়েই আমাদের ব্রেকআউট দেয়, সেই থিমটা ভিন্ন, সেই থিমে আমরা নতুন এন্ট্রি দেব। আরএসআই 70-এর উপরে থাকা অবস্থায় যখন একটা শেয়ার ব্রেকআউট দেয়, তখন আমরা অবশ্যই সেখানে আমরা এন্ট্রি দেব। এই সময় যথেষ্ট দাম বৃদ্ধির কারণে স্মার্ট মানি ধীরে ধীরে তাদের হাতে থাকা স্টক সেল দিয়ে প্রফিট নিতে থাকে। আর চার্টে পিনযুক্ত ক্যান্ডেল দেখতে পাওয়া যায়। পিনযুক্ত ক্যান্ডেল কোনটা বলেন তো? কোনগুলিকে আমরা পিনযুক্ত ক্যান্ডেল বলি? হলো আপনার হ্যামার, হ্যাঙ্গিং ম্যান হবে এখানে। জি গুড। শুটিং স্টার হবে, রেজিস্ট্যান্স হ্যাঁ, মনে করেন এ আমাদের
স্পিনিং টপ, হ্যালো, এই আমাদের শুটিং স্টার, এই আমাদের হ্যাঙ্গিং ম্যান, অথবা রেড মারুবুজুও হতে পারে। এই ধরনের ক্যান্ডেলগুলি আমরা, অথবা ড্রাগন ফ্লাই ডোজি ভাই। হ্যাঁ ড্রাগন ফ্লাই ডোজি, হ্যাঁ ড্রাগন ফ্লাই ডোজি বা গ্র্যাপস্টোন ডোজি, সব এইগুলি আমাদেরকে বোঝাবে এই সংখ্যাগুলি আমাদের বেশি থাকবে। ঠিক আছে, এই সংখ্যাগুলি, এই ক্যান্ডেলের সংখ্যাগুলি আমাদের বেশি থাকবে ওই সময়। আর প্রাইস কি করবে, প্রাইস এই উঠবে নামবে উঠবে নামবে এরকম করবে, বা উঠবে নামবে উঠবে নামবে, একটু আপ ট্রেন্ডও থাকতে পারে, এরকম একটা আপ ট্রেন্ডও থাকতে পারে। তখন দেখবেন আরএসআই কিন্তু আপ ট্রেন্ড থাকে না, আরএসআই কি করে, এরকম 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 করে আরএসআই ডাউন ট্রেন্ড হয়ে যায়। দেখেন এই শেয়ারটা কি করছে, আপ ট্রেন্ড দেখাচ্ছে, অথবা এরকম সাইডওয়েজ থাকবে। আর তখন দেখবেন আরএসআই আমাদের এরকম ডাউন ট্রেন্ড করবে। প্রাইস এরকম সাইডওয়েজ করতে পারে এই ক্যান্ডেলগুলি দিয়ে দিয়ে এরকম, এবং প্রাইস উপরে উঠতে পারে এরকম ক্যান্ডেলগুলি দিয়ে দিয়ে, শুটিং স্টার, স্পিনিং টপ, হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, এই গ্র্যাপস্টোন ডোজি, তারপরে এইগুলি দিয়ে দিয়ে প্রাইস সাইডওয়েজও করতে পারে, আপ ট্রেন্ডও থাকতে পারে, দুইটাই থাকে। কিন্তু আপনি দেখবেন আরএসআই কিন্তু আপ ট্রেন্ড হয় না, আরএসআই কিন্তু ক্রমেই এরকম কমতে থাকে। তখনই বুঝে যাবেন যে না, শেয়ারটার বেশি দিন নাই, শেয়ারটা এখন কারেকশনে আসবে। আর তখন যখন আমরা প্রাইস অ্যাকশন আমরা বুঝবো, প্রাইস অ্যাকশন দেখে আমরা ওখান থেকে প্রফিট লক করে ফেলব। ঠিক আছে, যেখানে উপর থেকে রিজেকশন থাকবে অনেক বেশি বেশি, আবার কখনো নিচেও পিন দেখা যায়। মূল কথা হলো উপরে পিনযুক্ত ক্যান্ডেলের সংখ্যা বেশি থাকে, তার মানে উপরে পিনযুক্ত ক্যান্ডেলের সংখ্যা বেশি থাকে। এই ফেজে প্রায় ফলস ব্রেকআউট হয়, যেমন একটু আগে বলে আসি, ফলস ব্রেকআউট আমরা ধরে নিতে পারি ওই যে গোল্ডেন সান, রিসেন্ট আমাদের গোল্ডেন সান আমাদেরকে ফলস ব্রেকআউট দিচ্ছে। সাধারণ বিনিয়োগকারী সফল ব্রেকআউট মনে করে আরও বেশি বাই করতে থাকেন, কিন্তু খেয়াল করলে দেখবেন প্রাইস হায়ার হাই করলেও আরএসআই কিন্তু হায়ার হাই করে না। এই যে একটু আগে দেখালাম, তাহলে প্রাইস হায়ার হাই করতেছে অথবা সাইডওয়েজ করতেছে, রেঞ্জ বাউন্স করতেছে, বাট আরএসআই কিন্তু বাড়ে না। তখনই বুঝে যাব আমরা এটা আমাদের ডিস্ট্রিবিউশন ফেজ, আমরা শেয়ার তাড়াতাড়ি মানে শর্ট করব, আস্তে আস্তে কোয়ান্টিটি কমাতে থাকব, প্রাইস বাড়তেছে আস্তে আস্তে আমরা শেয়ার কমাতে থাকব। অ্যাকুমুলেশনের মতো এখানেও একটি সাইডওয়েজ মুভ এর সৃষ্টি হয়, ফলে সাধারণ বিনিয়োগকারীরা রিঅ্যাকুমুলেশন ভেবে ভুল এন্ট্রি নিয়ে স্মার্ট মানিকে বের হওয়ার সহায়তা করে, আর তখনই শুরু হয় মার্কডাউন। ঠিক আছে, তার মানে আমরাই বিনিয়োগকারীদের কী করে সহযোগিতা করি যে বের হয়ে যাওয়ার জন্য। 15 মিনিটে আছে, আমি বলছিলাম যে আমার ক্লাস লিঙ্ক কাউরে শেয়ার করবেন না, আমরা টাকা দিয়ে শিখতেছি। আমার মনে হয় কি কেউ একজন এই আমার লিঙ্কটা অন্য কাউকে ফেসবুক বা মেসেঞ্জার অন্য কোথাও লিঙ্কটা শেয়ার করছেন। ঠিক আছে, লিঙ্কটা শেয়ার করবেন না, আপনারা টাকা দিয়ে শিখতেছেন, নিজেরা শিখেন। ডিস্ট্রিবিউশন বা মার্কডাউন ফেজ, তবে আসেন আমরা মার্কডাউন ফেজ শিখি কী আছে। ডিস্ট্রিবিউশনের পর মার্কডাউন ফেজ, এই ফেজকে অনেকে ফলিং নাইফ বলে থাকেন। ডাউন ট্রেন্ডের এক পর্যায়ে যখন স্টপিং ভলিউম এবং অথবা ক্যান্ডেলস্টিকের হ্যামার বা অন্য কোনো বুলিশ ক্যান্ডেল দেখা যায়, অনেকে এন্ট্রি নেন রিভার্সাল আসন্ন ভেবে। মানে এটুকু হলো, এভাবে বলে একটা শেয়ার যখন
পড়ে যায়, তারপরে আবার শেয়ারটা কিছুদিন উঠে। যদি আপনি দেখেন সেন্টার ফার্মা কারেকশন দেওয়ার পর আবার উঠতে চেষ্টা করছে, কিন্তু সে ব্রেকআউট দিতে পারেনি। তো এছাড়া আরও অনেক শেয়ার দেখছি, ভুলে গেছি নাম। দেখবেন একটা হাই করার পরে সে 4-5 দিন কারেকশন দিল, দেওয়ার পরে আবার যখন উঠতে শুরু করে আবার 4-5 দিন উঠে, কিন্তু আগের হাইটা আর ব্রেক করতে পারে না, তখন শেয়ারটা আবার পড়ে যায়। যদি আমরা একটু চিত্র দেখি, মনে করেন একটা শেয়ার এরকমভাবে উঠে এই হায়ার হাই করলো, এখন সে কারেকশন দিচ্ছে, নামতেছে, মনে করেন এইটুকু পর্যন্ত নামলো, নেমে শেয়ারটা আবার সে কয়দিন সে উঠলো, উঠে মনে করেন এইটুক গেল, সে আগের হাইটা এই জায়গায় আছে, সে কিন্তু ব্রেকআউট দেয় নাই। তো আমরা এটাকেই বলি যে মানে ফলস ব্রেকআউট, মানে ফলস ব্রেকআউট না, সরি যে এটাকে আমরা মনে করি যে এই শেয়ারটা এখন আবার উঠে গেল, আমরা কি করি আবার এই জায়গায় বা এই জায়গায় এন্ট্রি নেওয়া শুরু করি, বা এখান থেকে এন্ট্রি নেওয়া শুরু করি, এবং আমরা ভাবি যে আগের এই হাইটাকে ব্রেকআউট দিবে। কিন্তু অনেক সময় দেখা যায় এটা আগের হাইটাকে ব্রেক না করে সে আবার পড়ে যায়। আর এইখানে যেটা বলছি আমি আসন্ন ভেবে, এই যে ডেড ক্যাট বাউন্স, এটা না, ডেড ক্যাট বাউন্স হলো মনে করেন একটা শেয়ার পড়তেছে, সরি এখান থেকে দেখাই, একটা শেয়ার উপরে যাওয়ার পরে শেয়ারটা পড়ে অনেকটা পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে শেয়ারটা আবার একটু উঠে আবার সে ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ করে, এইটাকে বলে ডেড ক্যাট বাউন্স। কিন্তু এইটা ডেড ক্যাট বাউন্স না, এটা ওই হায়ার হাই থেকেই সে আবার একটা রিভার্সাল দিয়ে ব্রেকআউটের চেষ্টা করে, মানে স্মার্ট মানি এখানে বের হয়। এইখান থেকে এইটুকু পর্যন্ত স্মার্ট মানি যথেষ্ট সে বের হইতে পারে নাই, বিদায় স্মার্ট মানি আবার এইখানে থেকে শেয়ারটা দাম উঠায়, আস্তে আস্তে উঠায় আবার সে শেয়ারটা বাকি অংশটা সে এখানে রিলিজ করে, তারপরে ফলশ্রুতিতে দেখা যায় আবার সে শেয়ারটা এইভাবে নিচে, মানে ডিরেক্ট নিচে পড়ে যায়, বড় বড় ক্যান্ডেল দিয়ে বড় বড় এরকম করে নিচে পড়ে যায়। তার মানে এই রকম যে জিনিসটা আমরা দেখব, এই জিনিসে আমরা সাবধান হব। ওকে, আর যখন প্রাইস ফল করতে থাকে তখন দাম আরও কমে যাওয়ার আশঙ্কায় সেল প্রেশার বেড়ে যায় ও লোয়ার লো করে দ্রুত ফল ডাউন হয়। এরপরই প্রাইস কনসলিডেশন বা একুমুলেশন ফেজে যায়, তার মানে ওই মার্কডাউন ফেজের পরে আবার ওই শেয়ারটা একুমুলেশন ফেজে যায়। ঠিক আছে, এই হলো আমাদের মার্কেট ফেজ নিয়ে বিস্তর কথা বললাম। আশা করি মার্কেট ফেজ সম্পর্কে আপনারা পুরোপুরি ফুল কনসেপ্ট পাইছেন।